দুই দফা দাবিতে আজ থেকে কর্মবিরতি শুরু করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। সকাল 10টা থেকে টানা 3 দিন 2 ঘন্টা করে চলবে এই কর্মসূচি। শুক্রবার ফোরামের পক্ষে ডাক্তার মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 25 ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে 8, 9 ও 10 মার্চ প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন বলে উল্লেখ করেছে প্রেস বিজ্ঞপ্তিতে। তবে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে। মাগুরায় ধর্ষণের শিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্তমানে পিআইসিইউতে রাখা হয়েছে। শিশুটির মামা ইউসুফ বিশ্বাস জানিয়েছেন, শিশুটিকে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় আনা হয়। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট পিআইসিইউতে। সেদিন চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মাসুদ বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলির নিজনান্দলি গ্রামের বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। পরিবার বলছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হয়ে সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকায়। নারী পুরুষের সমঅধিকার জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ও আন্তর্জাতিক সিডো সনদ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে দ্রুত অগ্রসর হলেও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের অনেক জেলা এখনও নারী উন্নয়ন সূচকে পিছিয়ে। পরিবার ও কর্মপরিবেশে বিরাজ করছে আকাশ পাতাল পার্থক্য। বিশ্লেষকরা মনে করছেন, নারী পুরুষের সমন্বয়নের প্রয়োজন, নারীদের উপযুক্ত কর্মপরিবেশ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্র সকল ক্ষেত্রে রয়েছে নারী পুরুষের বৈষম্য। মানুষ হিসেবে নারী পুরুষের সমান অধিকার থাকলেও নানা অজুহাতে বঞ্চিত করা হচ্ছে নারীকে। কর্মক্ষেত্রে নারী পুরুষ সমান কাজ করলেও বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি ও কৃষি শ্রমিক হিসেবে নারী শ্রম বৈষম্যের শিকার হন বলে জানান ভুক্তভোগীরা। তারা এখান থেকে এখনো বের হতে পারেনি, যে আমরা মেয়েরাও অনেক কিছু করতে পারি তাদের জন্য। পুরুষদেরকে উন্নত করলে হবে না, নারীদেরকে উন্নত করতে হবে। ছেলেরা যা পাবে, ছেলে শ্রমিক, মেয়ে শ্রমিকরা তাই পাওয়া উচিত, কারণ তারা তো সমানভাবে কাজ করে। নারীদের তুলনামূলক শ্রম মজুরি কম দেওয়ার কথা স্বীকার করেন স্থানীয় একজন ইটভাটা মালিক। ব্যবসায়িক মুনাফার লক্ষ্যে এ ধরনের সুযোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সুযোগ নিচ্ছেন গৃহস্থ, দোকানপাট ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানও, যেটা মোটেই হওয়া উচিত না। এরকম একটা এত বড় একটা পার্থক্য, কেন তারাও তো শ্রম দিচ্ছে এবং তারা ওই পুরুষরা যেভাবে একটু ফাঁকি দিতে চায়, বরং মেয়েরা এই নিষ্ঠার সাথে কাজ করে যায়। নারীর প্রতি বৈষম্য দূর করতে সিল ও সনদ অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নারী সংগঠনগুলোকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন নারী নেত্রীরা। আমরা সিল সনদে স্পষ্ট বলা আছে যে নারী পুরুষের মধ্যে এই ধরনের বৈষম্যটা থাকবে না, কিন্তু কার্যকরিতা মাঝ পর্যায়ে এখনো সেটা বাস্তবায়িত হচ্ছে না। গত 2 দশকে দেশে নারী উন্নয়ন ও ইতিবাচক প্রভাব পড়লেও শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী উপযোগী পরিবেশ তৈরি হয়নি। ফলে সরকারের নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও সম অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে মনে করেন উন্নয়ন বিশ্লেষকরা। কিছুটা হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে দূরীভূত হচ্ছে, কারণ আমরা জানি যে আমাদের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা অন্যতম একটা মাইলস্টোন, যেটা নারীদেরকে কিছু সীমাবদ্ধতা আছে আমরা জানি, কিন্তু সেখানে নারীদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ পলিসি বলে আমরা মনে করি। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে সমানতালে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। সিলেটের জালালাবাদে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে বলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বলাউড়া বাজার এলাকার কশরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রোহেল আহমেদ এবং একই গ্রামের আব্দুল বড়ির বাড়ির ছেলে আব্দুল মালেক।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রুহেল ও মালেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিচ্ছন্ন নগরীর জন্য বর্জ্য অপসারণে কাজ করলেও পরিচ্ছন্ন কর্মীদের নিজেদের নেই স্বাস্থ্য সুরক্ষা। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকায় তাদের মাধ্যমে নগরবাসী ও তাদের পরিবারের সদস্যদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মানিকগঞ্জ পৌরসভার আওতায় শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ৬৭ জন পরিচ্ছন্ন কর্মী রয়েছেন। এর মধ্যে ১৭ জন বিভিন্ন সরকারি অফিসে পরিচ্ছন্নতার কাজ করে। বাকি ৫০ জন শহরের বাসাবাড়ি সহ নগরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা অপসারণ করেন। সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাস্ক, গ্লাভস ও বুট জুতা ছাড়াই ময়লা সংগ্রহ ও পরিষ্কারের কাজ করে যাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। এসব ময়লা আবর্জনার মধ্যে রয়েছে মারাত্মক সব রোগের জীবাণু, যা মানব স্বাস্থ্যের জন্য অতীব ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে খোলামেলা অবস্থায় পরিষ্কার করে চলেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। সুরক্ষা ছাড়া এসব বর্জ্য অপসারণ করায় যক্ষ্মা, চর্মরোগ সহ ডিপথেরিয়া, হেপাটাইটিসের মতো কঠিন রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ময়লা আবর্জনা হাতে কাজ করতে হয়, গ্লাস ছাড়া, মাস্ক ছাড়া। শহর তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, কিন্তু আমরা খোঁজখবর তো আর কেউ রাখে না। আমরা একা কাজ করার জন্য আমরা হাতের গ্লাস দরকার। পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। নিয়মিত তাদের পরীক্ষার ব্যবস্থা করা উচিত, চিকিৎসার ব্যবস্থা করা উচিত এবং পৌরসভা উদ্যোগে এবং সরকারি উদ্যোগেও তাদের নিরাপত্তার ইস্যুগুলো দেখা উচিত। উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকায় তাদের মাধ্যমে নগরবাসী ও তাদের পরিবারের সদস্যদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে জানিয়েছেন চিকিৎসক। তাদের আক্রান্তের মাধ্যমে তাদের পরিবার পরিজন এবং আশেপাশের যারা সামাজিকভাবে যারা বসবাস করে, যারা আমাদের পরিবার পরিজন আছে, তারাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে পরিচ্ছন্নতা কর্মীদের আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন পৌর কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা কর্মী যারা আছে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষাটা আসলে এটা আমাদের একটা মেজর ম্যান্ডেট বলা যায়। তাদের সচেতনতা ইম্পর্টেন্ট। তো এই বিষয়ে আমাদের যেমন একটু আমরা গুরুত্ব আরোপ করবো, তাদেরকে একটু এগিয়ে আসতে হবে। নগরীর বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে ভয়াবহ প্রভাব পড়েছে ময়মনসিংহের ভালুকার নদ নদীতে। দূষিত বর্জ্যে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। একসময় স্বচ্ছ পানি ক্ষীর নদীর চিরচেনা রূপ এখন আর নেই। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সচল না করলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি মর্জিনা মনির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ময়মনসিংহে ১৫০০-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। তার মধ্যে বেশিরভাগ ভালুকা উপজেলায় থাকায় এটিকে বলা হয় শিল্প এলাকা। তবে এ সকল প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই ইটিপি প্ল্যান। ফলে বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদী, নালা ও খাল বিলে। এই পানি বিষাক্ত হয়ে আবার চলে যাচ্ছে কৃষি জমিতে। একসময় জল ভরা ক্ষীর নদী এখন অস্তিত্ব সংকটে। এই খাল ক্ষীর নদী পর্যন্ত গেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির কারণে আজকে এই ময়লা দূষিত পানি জন্য আমাদের কৃষি নির্বাহ বা কৃষি কাজের জন্য আমরা এই পানি ব্যবহার করতে পারতেছি না। নদীর বুক চিরে এখন বয়ে চলছে কারখানার বিষাক্ত বর্জ্য। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, স্থানীয়রা আক্রান্ত হচ্ছে নানা রোগে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খেতে খোলা পানি দিলে গুছি লাল হয়ে যা, গুছির গোড়া পচে যা, দুর্গন্ধ পানি পচা গলি ধান ফসল হইতো খুব। প্রশাসনের পক্ষ থেকে সত্যিকার অর্থে ব্যবস্থা নিলে অবশ্যই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ আন্দোলনের এই নেতা। প্রশাসনিক ব্যবস্থা যদি সত্যিকার অর্থে নেওয়া হয় তাহলে অবশ্যই এটার একটা সমাধান হইতে পারে। যে সকল কারখানায় ইটিপি প্ল্যান বন্ধ রাখা হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সচল না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। কলকারখানায় ইটিপি বন্ধ আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে যেন তারা অনতিবিলম্বে এই ইটিপি গুলো চালু করে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা খুব দ্রুতই এই সেক্টরে একটি পরিবর্তন নিয়ে আসতে পারি। ভালুকা উপজেলাতে ছোট বড় সব মিলিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০টি কারখানা রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।
এবার মাই টিভি বিশেষ। নদীপ্রধান বাংলাদেশের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ এ পথে যাতায়াত করে বেশি। প্রতি বছর ঈদ সামনে রেখে নৌপথে যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি ভাড়া। অতিরিক্ত যাত্রী পরিবহনে ঘটে দুর্ঘটনাও। এবার আগে থেকে নেওয়া হয়েছে পদক্ষেপ। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী পরিবহনের অভিযোগ পেলে রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা বিজেএ অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ। পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রী চলাচল কিছুটা কমলেও ঈদ এলেই বাড়ে কর্মচাঞ্চল্য। প্রতিদিন সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় অর্ধশতাধিক লঞ্চ। ঈদ এলে এ সংখ্যা বাড়ে আরও কয়েক গুণ। তবে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে লঞ্চ মালিকদের বিরুদ্ধে। এবার তাই আগে থেকেই আসন্ন ঈদ যাত্রাকে কেন্দ্র করে নৌপথে যাত্রী ভোগান্তি এড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। নৌযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাতে চলাচলকারী লঞ্চে আনসার সদস্য নিয়োগ করা হবে জানিয়ে তিনি বলেন, এর ব্যত্যয় হলে কোনো দুর্ঘটনা ঘটলে মালিক পক্ষ দায়ী থাকবে। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এবং আনসারদের বিহেভিয়ারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া। 15 রমজান হতে ঢাকার 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। ফরিদপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ চাষের পাশাপাশি এর বীজ উৎপাদনে দিন দিন আগ্রহী হয়ে উঠছে কৃষক। পরাগণের সহায়তাকারী মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় এর বিকল্প পদ্ধতি খুঁজে নিয়েছেন তারা। বর্তমানে জেলায় উৎপাদিত বীজ দেশের 70% চাহিদা মেটাচ্ছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। একবার এসে দেখে যাও গানে গানে মৌমাছির মতো ফুল থেকে ফুলে পরাগায়ন ঘটাচ্ছে কৃষক। গেল 3 থেকে 4 বছর জমিতে কীটনাশক ব্যবহারের ফলে উপকারী পোকা মারা যাচ্ছে, বাধা পাচ্ছে প্রাকৃতিক পরাগায়ন। তাই হাতের স্পর্শে পরাগায়নের কাজটি সেরে নিচ্ছে কৃষক। মৌমাছির মতো এই গানে গানে ঘুরতে ঘুরতে মানে আমরা নিজেরাই এই কাজগুলো করতেছি। মৌমাছির কাজ বলতেছি করতেছি। ফলে 9 ফলে 8টা ছোয়ালে তাহলে মনে করেন যে পুরুষ মহিলার কাজ হয়। সারা দেশে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলাগুলোর মধ্যে অন্যতম ফরিদপুর। পেঁয়াজ উৎপাদনের পাশাপাশি দেশের প্রায় 70% পেঁয়াজ বীজও উৎপাদিত হয় এই জেলা থেকে। চলছে পরিচর্যার কাজ। এখন মৌচাক বসে না, তাই বিদায় এই হাতে ইয়ে করে দিলে বীজটা পুষ্ট হয়। মৌমাছির কাজটা আমরা করতেছি, মৌমাছি না পড়তেছে না, এই জন্য ফুল একটা ফাঁকে দিচ্ছি না, একটা ফুল ফাঁকে দিলে ওই ফুলটা আমাদের বীজ হবে না। জেলার বীজ আবাদে অন্যতম গোবিন্দপুরের নারী উদ্যোক্তা শাহিদা বেগমের খামারে অর্ধশতাধিক নারী পুরুষ পেঁয়াজ বীজের পরাগায়নের কাজ করছেন।
খামারে কাজ করা শ্রমিকরা জানান, বাগানে মৌমাছি না থাকায় ফুলের পরাগায়ন হচ্ছে না, তাই তারা হাতের সাহায্যে পরাগায়নের কাজটি করছেন। পরাগায়ন না হলে আপনার বীজ ভালো হবে না, তো এই বীজ ভালো হওয়ার জন্য আমরা পরাগায়ন করতেছি। পরাগায়নে কিন্তু বাড়তি একটা খরচ, অনেক অনেক খরচ, তারপর আমরা খরচের দিক তাকাই না। তো পরাগায়নটা যদি ভালো হয় ইনশাল্লাহ এই সময়টা এখন পরাগায়নে চলবে 1 মাস। এদিকে শহরের কোলাহল ছেড়ে পেঁয়াজ ফুলের সুবাস নিতে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে তার পেঁয়াজ বাগানে, তুলছেন নানা ঢঙের ছবি। এই ফুলটা যে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, এই জিনিসটা বারবার আমরা ভুলে যাই। এখানে আসার পর খুবই ভালো লাগছে দেখে, এবং অনেক কিছু জানতে পারলাম যে পেঁয়াজের ফুল এত সুন্দর হয়। অনেক সুন্দর, আর সাদা ফুল, সাদা একটা শুভ্রতার প্রতীক। এই সাদা রঙের ফুলটা দেখে তো আরো ভালো লাগতেছে। প্রকাশ করার মতো না আসলে, এটা সৌন্দর্য এত সুন্দর। কেমন হয় যে এত বড় ফুল মানে আগে কখনো যেহেতু দেখি নাই, তো এই জন্য হচ্ছে দেখার আগ্রহটা জাগ্রত হয়েছে। এবছর ফরিদপুর জেলায় পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১,৮২০ হেক্টর জমি, যা থেকে ৯৬৫ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি অফিসের। কৃষকরা এখন মূলত হাত পরাগায়নে ব্যস্ত আছে এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যদি পরাগায়নটি আমরা হাত পরাগায়ন সঠিকভাবে করতে পারি তাহলে পেঁয়াজের যে আমাদের বীজের গুণগত মান ভালো থাকবে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। পবিত্র রমজানের মহিমা ঐতিহ্য প্রচার প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে শুরু হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর রমজান উৎসব নূরে রমজান। এক ভিডিও বার্তায় অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। 3 দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবটি শেষ হবে আগামী 9 তারিখ। আফজাল হোসেনের রিপোর্ট। দীর্ঘ প্রায় 15 বছর পর প্রকাশ্যে সাইমুম শিল্পী গোষ্ঠীর রমজান উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে চলমান উৎসব উদ্বোধন করেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি সব ধরনের সংস্কৃতির মেলবন্ধনের ওপর গুরুত্ব দেন। আমি মনে করি আমাদের সবারই এখন সময় এসেছে সজাগ থাকার, যেখানে আমরা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেখানে সবাই তার মত তার পথ চর্চা করতে পারবে। এবং কালচারালি আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যা কিছু আমাদের সংস্কৃতির অংশ, সকল কিছু, এই সব কিছুকেই যেন আমরা জায়গা করে দিতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের নির্বাহী পরিচালক এইচ.এম. আবু মুসা সহ অনেকে। আমরা ক্ষুদ্র পরিসরেও হলেও এই পবিত্র মাহে রমজানের যে বার্তাগুলো, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কালচারালি চেষ্টা করছি। অনুষ্ঠানে বিভিন্ন কর্নারে তুলে ধরা হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের চিহ্ন। এছাড়া রাখা হয়েছে শিশু কর্নার। শিশুদের আনন্দ আর সুরে লাগানে মুগ্ধ হয়েছেন অভিভাবকরাও। তাদের দাবি এমন অনুষ্ঠান ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তরে। আল্লাহ এবং রাসূল এবং ইসলামের প্রতি আলাদা একটা ভাব, যে ভাবমূর্তি আমাদের আছে, সেটা যেন আমরা সবাই সমানভাবে প্রকাশ করতে পারি। আমরা গত 15 বছর কোনো কাজ করতে পারিনি। গত 15 বছর আমাদেরকে দমিয়ে রাখা হয়েছিল। তো আমরা আস্তে আস্তে আমরা ইতিমধ্যে একটা শাহবাগে প্রোগ্রাম করেছি রমজানকে স্বাগত জানিয়ে, তারপরে এই প্রোগ্রাম করছে, সামনে হয়তোবা আরো বড় বড় প্রোগ্রাম আমরা করব ইনশাআল্লাহ। যেখানে সবাই কাজ করতে পারবে, যারা দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে চায়, তারা ইসলামী মূল্যবোধকে এগিয়ে নিতে চায়, তারা যেন অগ্রগামী হয়। শুক্রবার শুরু হওয়া উৎসব চলবে রোববার পর্যন্ত। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এবার গ্রাম বাংলার খবর। ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এই উপলক্ষে মানববন্ধন ও পথসভার আয়োজন করে মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্ক। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরীফা খাতুন, সদস্য NM শাহজালাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। যশোর শহরের বকচরে এক ব্যক্তি 2 চোখ তুলে ফেলার ঘটনায় তার শালিকার ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, অভিযান চালিয়ে যশোর শহরের পালবাড়ি খয়েরতলা মোড় থেকে সাদ্দাম হোসেনকে আটক করেন তারা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তালাক দেওয়া স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কের কারণে সাদ্দাম তার আপন খালু শহীদুল ইসলামের চোখ উপড়ে দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ঘটনায় আক্রান্ত শহীদুল ইসলাম একই এলাকার কবরস্থান পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন বকচর নামক এলাকায় ভিকটিম শহীদুল ইসলামের 2 চোখ উপড়ে ফেলার মধ্যে একটি নৃশংস ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের 3টি প্ল্যান নিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করবার জন্য আমাদের ডিবি পুলিশ এবং ইউনিফর্মধারী পুলিশ মাঠে নামে এবং পরবর্তীতে প্ল্যান বি অনুযায়ী আমরা সফল হই। জয়পুরহাটের খেতলাল উপজেলার রসুলপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে সাফায়েত ও ফারহান নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাফায়েত ও ফারহান। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার খেতলাল উপজেলার রসুলপুর গ্রামের বাড়ির পাশে খেলা করছিল ওই 2 শিশু। এর মাঝে কোনো এক সময় তারা বাড়ির পাশের ওই পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে পরিবার লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে খেতলাল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজশাহী মহানগরী দড়ি খড়বোনা এলাকায় বিএনপির 2 গ্রুপ সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলি ও ককটেল বিস্ফোরণ এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একটি পক্ষ মহানগরীর দড়ি খড়বোনা মোড় এলাকায় সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের মেম্বার ভাঙচুর করে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় তারা। এই ঘটনার প্রতিবাদে বিএনপির অপর একটি গ্রুপ মহিলা দলনেত্রী লাভলির বাড়িতে হামলা চালায়। এ নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে। এ ঘটনায় সিটি এসপি সদস্য তোফাজ্জল সহ বেশ কয়েকজন আহত হয়েছে। মাইটিভির আশুলিয়া প্রতিনিধির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম অনিক সহ একাধিক গণমাধ্যম কর্মীকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান ও হেনস্থা করা হয়েছে। শুক্রবার জাম করা রূপায়ণ মাঠ এলাকায় একটি জুট গোডাউনের অগ্নিকাণ্ডের ভিডিও ধারণকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত কামাল হোসেন বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফায়ার সার্ভিসের ফুটেজটা নেওয়ার জন্য ভিতরের অংশে যাই, তখন ওখানে ভিডিও করার জন্য ক্যামেরা চালু করলেই মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমি আমার পরিচয় দেই, আমি মাই টিভির ফটো সাংবাদিক। তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, এক পর্যায়ে আমাকে মারার আক্রমণ করে। তথ্য সংগ্রহের এক পর্যায়ে সেই গোডাউনে আমরা কিছু ফুটেজ সংগ্রহ করি, যেখানে কিছু সরকারি চালের বস্তা ছিল। সেটা সংগ্রহের পরে সেখানে যারা আরো অন্যান্য আমাদের গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন, তাদের উপরে হঠাৎই কিছু লোকজন আমাদের উপর আক্রমণ করে, ভিডিও নিতে দেয় না, তারা ধাক্কাধাক্কি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ ও কালোবাজারিতে জড়িত রেলওয়ের অসাধু কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনের টিকিট কাউন্টার কর্মীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে সচেতন ছাত্র সমাজ ভুক্তভোগী মানব ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজাহান নামে তিতাস কমিউটার ট্রেন কাউন্টারে এক কর্মীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন জানান, মানববন্ধনকারীদের উপর হামলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, শহীদ আবু সাইদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। শহীদ আবু সাইদ জীবন দিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করে গেছেন, তাই শহীদ আবু সাইদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু সাইদের বাসায় ইফতার সামগ্রী উপহার দিয়ে এসব কথা বলেন তিনি। পরে পুলিশের গুলিতে নিহত বড় পাহাড়পুর গ্রামের শহীদ সোহাগের বাড়িতেও ইফতার সামগ্রী পৌঁছে দেন তিনি। বাংলাদেশের জামাতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার উপজেলা জামাতে আমির মীর শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা হারুনুর রশিদ, অ্যাডভোকেট পারভেজ হোসেন, মাওলানা মহিবুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে সিলেটে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। প্রতিবন্ধী শিশুদের সাথে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। এ সময় মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক মাসুদ আহমেদ কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রাজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব সহ আরও অনেকে।
নড়াইলের রামসিদ্ধি, কলিমন, বিষ্ণুপুর ও বাসগ্রামে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। মাদক বিরোধী সচেতন সমাজের আয়োজনে বিষ্ণুপুর এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন হানিফ খন্দকার, কাজী জহিরুল ইসলাম, হাসান খন্দকার, রেজা মোল্লা, কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আজমল হোসেন, জাবেদ কাজী সহ অনেকে। হাতিয়া যুব কল্যাণ সোসাইটি চট্টগ্রাম এর নতুন কমিটির পরিচিত সভা, হাতিয়াবাসীর মিলন মেলা, ইফতার এবং দোয়া আলোচনা সভা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ মুমিনের সঞ্চালনায় ও সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আকমু আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আখি সুলতানা, আলাউদ্দিন ইফতেখার ফিরোজ সহ অন্যরা।